সুপ্রিয় শিক্ষার্থী, আজকের লাইভ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি তোমাদের প্রথম স্যার দ্বিতীয় শ্রেণীর গণিত ক্লাস। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা 39 পৃষ্ঠার একবারে শেষের দুটি অঙ্ক 9 ও 10 নিয়ে আলোচনা করব। চলো শুরু করি। প্রথম অঙ্কটি দেখো যে একটি বিদ্যালয়ে 1475 জন ছাত্রছাত্রী আছে, ছাত্রীর সংখ্যা 930। সিম্পল একটা বিষয়, একটা বিদ্যালয়ে 1475 জন ছাত্রছাত্রী আছে, অর্থাৎ ছাত্র এবং ছাত্রী একত্রে হিসাব দেখিয়েছে, আমাদেরকে আলাদাভাবে বের করতে হবে। এটার মাঝখানে আমি নম্বর প্রশ্ন দেব। কত নম্বর অঙ্ক করব আমি? 9 নম্বর প্রশ্নের সমাধান। এটা করার পরে অবশ্যই স্কেল দিয়ে সুন্দর করে আন্ডারলাইন করব, যতটুকু ততটুকু, অর্থাৎ লেখা যতটুকু আন্ডারলাইনটাও যেন ঠিক ততটুকু হয়, এর বেশি না। অনেকে এটা মানতে পারছো না এখনো 100%, এটা একটু মানতে হবে। যতদূর লেখা ততদূর আন্ডারলাইন এবং 9 নম্বর প্রশ্ন মাঝখানে সুন্দর করে, ঠিক আছে? মার্জিন থেকে সামান্য একটু ডিসটেন্স, একটু দূরে যে আমরা লিখব ছাত্র ছাত্রী আছে বিদ্যালয়ে 1475 জন। বিষয়টা খেয়াল করো, আমি এখানে কিন্তু দুইটা অঙ্ক লেখা যায় এরকম জায়গা ফাঁকা দিয়েছি, এখানে একটা অঙ্ক লেখা যায় এরকম, যাতে অঙ্কটা টোটালি সেপারেট থাকে, চোখ পড়লেই যেন বোঝা যায় অঙ্কটা আছে এভাবে। এরপরে কি বলছে? ছাত্রীর সংখ্যা দেওয়া আছে। এখন ছাত্রী নিচে ছাত্রীটাকে আমি এই মার্জিন বরাবরই লিখব। ছাত্রী আছে 930, একক দশক শতক চারের নিচে 930 জন। এই জায়গায় আবার আরেকটা বিষয় খেয়াল রাখবো, এটা অঙ্কের সোজা আমি অঙ্ক লিখতে পারি, এখানে আমার অন্য কিছু লেখার অধিকার নাই। তাই আমি যে ফাঁকা রেখেছিলাম এই জায়গায় আমি বিয়োগ চিহ্নটা, কেন বিয়োগ চিহ্ন দিচ্ছি? কারণ আমাকে এটা বিয়োগ করতে হবে। মোট ছাত্রছাত্রী আছে 1475 জন, আর ছাত্রী আছে 930 জন, বাকি সবগুলোই ছাত্র। তাহলে মোট ছাত্রছাত্রী থেকে ছাত্রী যদি বাদ দিই তাহলে ছাত্র থাকবে, আর ছাত্র যদি বাদ দিই ছাত্রী থাকবে। এটাই তো স্বাভাবিক বিষয়, তাই না? তাহলে আমরা এই জায়গাতে সুন্দর করে স্কেল ধরে আন্ডারলাইন করি, এটা যেন মাথায় থাকে। প্রত্যেকটা কথা একটু মনোযোগ দিয়ে শোনো, যদিও কথাগুলো পুরনো, বারবার রিপিট করছি, তাও অনেকে ভুল পাচ্ছি খাতায়। এই যে সুন্দর করে স্কেল দিয়ে এটা আন্ডারলাইন করব যাতে সোজা হয়। এবার অতএব আমার কাছে কি চেয়েছে? ছাত্রের সংখ্যা কত? ছাত্রের সংখ্যা বা ছাত্র আছে, যেহেতু বইয়ে বলছে ছাত্রের সংখ্যা, ছাত্রের সংখ্যা, এই জায়গায় কথাটা একটু দুরকম লাগছে, এখানে আছে আর এখানে সংখ্যা, তাই না? যেহেতু বইয়ে আমার আছে দেওয়া আছে তাই আমি আছেই লিখলাম, পরে ছাত্রের সংখ্যা লিখছে। তুমি এখানে আছে লিখলেও সমস্যা নেই, এত লিখ। তোমার যদি মনে হয় যে এখানে ছাত্র আছে লিখবো তাও হবে। তাহলে ছাত্রের সংখ্যা, এটা বিয়োগ যদি করি তাহলে তার আগে আমি জন লিখে দিলাম। এই জায়গায় আরেকটা বিষয় সতর্ক হও, যে অনেকের অভ্যাস আছে এই আন্ডারলাইনের সাথে লেখাটা টাচ করিয়ে দাও, মানে মার্জিনের সাথে থেকে যায়। এটা করা যাবে না। আন্ডারলাইন সেপারেট থাকবে, ওর সঙ্গে কোনো কিছু কাজ করা যাবে না, ওটা থেকে আলাদাভাবে তোমাকে লিখতে হবে, এটা খেয়াল রাখবে। 0 5 শূন্য আছে কত বলে 5 হয়। আমি বলেছি আগে যে শূন্যের সাথে যে কোনো সংখ্যার যোগ বা বিয়োগ করলে মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে শূন্যের সাথে 5 বিয়োগ করলে 5ই হয়। যদি শূন্যটা উপরে থাকতো তাহলে ঘটনা কিন্তু বদলে যেত। এরপরে আছে 3 আছে কত হলে 7 হয় 4। এবারে হাতে কিছু নাই, শূন্য আছে কত হলে 5 হয় 5, 3 আছে কত হলে 7 হয় 4, হাতে কিছু থাকলো না। এবার আসো 9 আছে 4, এবার কিন্তু ঘটনা ঘটে গেছে, তাই না? 9 4 এর মধ্যে 9 বাদ দেওয়া যায় না, এইজন্য 4 কে আমরা কি ধরবো? এই একবারে কিন্তু এক ধরবো, এটা পরে 4 কে আমরা কি ধরবো? 14 ধরবো, দশক যোগ করব। তাহলে 9 আছে কত হলে 14 হবে, 9 আর 5 এ 14, হাতে থাকলো আমার 1, ওই 1 নিয়ে আসে এখানে মনে মনে ধরো, 1 আছে কত হলে একবার বামে শত পড়ে, 1 1 মিলে গেলে বামে শত পড়ে, ঠিক আছে? উত্তরটা কারো কারো এখানে উ লিখে লেখা সম্ভব, অভ্যাস আছে, এটা দেখ করতে হবে। আমরা উ লিখবো না, পুরো কথাটাই লিখব এবং মার্জিন বরাবরই লিখব। উত্তর কত? 545 জন, ঠিক আছে?
টোটাল 545 জন। বুঝতে পেরেছি নিশ্চয়? আচ্ছা, যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে করো, আর না হলে কথা বলার দরকার নেই, পরের অঙ্ক অটোমেটিক চলে যাবো। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে বলো, স্যার বুঝি নাই, বুঝাবো, না হলে পরের অঙ্কে চলে যাবো, চুপ থাকবা। স্যার স্যার 3 নম্বর অতএব দিয়ে তার ছাত্রের সংখ্যা যে লিখলেন, তারপরে উত্তরে এরকম লেখা যায় না ছাত্রের সংখ্যা কমা দিয়ে তারপরে ওই 545 জন? দেবপ্রিয়, একটু ভিডিওতে আসো। কমা দেওয়া যাবে না বাবা, ওটা ছাত্রের সংখ্যা তো একসাথে থাকবে, কমা দেওয়া যাবে না, এভাবেই থাকবে। আর উত্তরে তুমি যদি লিখতে চাও, এর আগের দিনও তুমি একই প্রশ্ন করেছিলে, আমার মনে আছে, তো তুমি লিখতে চাইলে লিখতে পারো, নো প্রবলেম। উত্তরে যে কমা, ছাত্রের সংখ্যা ডিলিট করে লিখে দেবো, 445 জন, কমা প্রয়োজন নেই, লেখা যাবে। স্যার আমি বিয়োগ করা বুঝতে পারিনি। আচ্ছা, বিয়োগ করা বুঝতে পারো, তুমি বাংলায় নাম লিখছো বাবা, ইংরেজিতে লিখবা, তাহলে একটু সুবিধা হবে, বোঝা যাচ্ছে না, ছোট্ট ছোট্ট হয়ে আছে বাংলায় লিখে। আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, সবাই একটু চুপ করো, আমি আরেকবার বুঝিয়ে দিয়ে পরের অঙ্কে অটোমেটিক চলে যাবো। আচ্ছা, বিয়োগ করাটা বুঝতে পারোনি বলেছে একজন। শূন্য দিয়ে 5 কে বিয়োগ করব, নিয়ম হচ্ছে শূন্য আছে কত হলে 5 হয়, শূন্যের সাথে যে কোনো অঙ্কের যোগ বা বিয়োগ করলে কোনো মানের পরিবর্তন হয় না। যদি শূন্য উপরে থাকতো 5 নিচে থাকতো তাহলে কিন্তু ঘটনা বদলে যেত। 5 এর মধ্যে থেকে যদি শূন্য বাদ দাও তাহলে কি হয়? 5 এর মধ্যে শূন্য বাদ দিলে 5ই থাকে, শূন্য তো কোনো সংখ্যা না বা কোনো সার্থক অঙ্ক না, যার কারণে 5 এর মধ্যে থেকে শূন্য বাদ দিলে শূন্য হয় না, কোনো কাজই নাই শূন্য, তাহলে 5 এর মধ্যে থেকে শূন্য বাদ দিলে 5ই হয়। এবার চলে আসো, এটাকে এককে ঘর করে দশকের ঘরে আসো, 3 থেকে 7, তাহলে 7 এর মধ্যে থেকে যদি 3 বাদ দিই তাহলে 3 আছে কত হলে 7 হয় 4, এখানে হাতে কিছু থাকলো না, হাতে কিছু নেই। এরপরে চলে আসো পরের লাইন, অর্থাৎ শতকের ঘরে। শতকের ঘরে কি বলেছে? 9 আর 4, 4 এর মধ্যে থেকে 9 আমি বাদ দিতে পারি না, আগের হাতে কেউ কোনো কিছু নেই, তাহলে 4 এর মধ্যে থেকে যদি 9 বাদ দিতে না পারি তাহলে আমাকে কি করতে হবে? 4 কে 14 ধরতে হবে, 4 কে আমি 14 ধরব, এই এক নয়, এক তো আলাদা অঙ্ক, এই 4 কে আমি 14 ধরব, 10 যোগ করব, তাহলে 9 আছে কত হলে 14 হয়, 9 14 থেকে 9 বাদ দিলে হয় 5, 14 ধরেছিলাম তাই হাতের এক আছে, ওই এক নিয়ে চলে আসো এখানে, এখানে এক নিয়ে আসো, এই এক আর এই এক বিয়োগ করলে হয় শূন্য, তাহলে বামে শূন্য লেখার কোনো প্রয়োজন নাই, 545। আশা করি বুঝতে পেরেছো। তো চলো আমরা এবার পরের অঙ্কে যাই। পরের অঙ্কে বলেছে সৈয়দপুর গ্রামে জনসংখ্যা, একটু আমি এটা মিশিয়ে দিচ্ছি, পরের অঙ্ক 10 নম্বর বলেছে সৈয়দপুর গ্রামের জনসংখ্যা 3876 জন, এর মধ্যে পুরুষের সংখ্যা 1943 জন, অর্থাৎ 1943 জন, নারীর সংখ্যা কত? ঠিক আগের মতো নিয়ম, কোনো পার্থক্য নেই, সেম একই, শুধু ভাষাগত পার্থক্য আছে, অন্য কিছু না। তাহলে শুরুতেই আমাদের যে কাজ সেটা হচ্ছে 10 নম্বর নম্বর দিয়ে দেব, 10 নম্বর প্রশ্নের সমাধান। তাহলে আমরা লিখব এখানে, লেখার নিয়ম তোমাদের বলেছি, মার্জিনের কাছে থাকবে কিন্তু মার্জিন কাজ করবে না। সৈয়দপুর গ্রামে, তুমি যদি চাও সৈয়দপুর কথাটা লিখবা না তাও হবে, শুধু গ্রামের জনসংখ্যা লিখতে হবে। আচ্ছা, জনসংখ্যা বা মোট জনসংখ্যা, মোট জনসংখ্যা 3876 জন, 3876 জন। বাবা তোমার মনে করো খাতায় পড়ছে না বাবা, পড়াইতে অসুবিধা হচ্ছে, তাহলে তুমি এই সৈয়দপুর কথাটা না লিখে শুধুমাত্র গ্রামের মোট জনসংখ্যা এতটুকু লিখলেও চলবে, ঠিক আছে? সৈয়দপুর না লিখে শুধু যদি লেখো গ্রামের মোট জনসংখ্যা তাও হবে, ওকে, এইটা লিখলে হবে। অথবা আরেকটা টেকনিক অবলম্বন করতে পারো, আচ্ছা আমি সেটা দেখিয়ে দিচ্ছি, তোমরা এটা বেশিও রাখো, এভাবে থাক। আরেকটা টেকনিক কি, এইভাবে যে সৈয়দপুর কথার উপরে লিখলাম আর এখানে হাইফেন দিয়ে লিখলাম গ্রামে, গ্রামে মোট জনসংখ্যা, দুটো পদ্ধতিতে তুমি লিখতে পারো। সৈয়দপুর যদি লিখতেই চাও তাহলে উপরে লিখতে পারো, নিচে মোট গ্রামের মোট জনসংখ্যা, আছে ভাই আগে যেভাবে লিখছিলাম ওইভাবে লিখলেও চলবে কিন্তু। আচ্ছা, তাহলে গ্রামের মোট জনসংখ্যা কতজন, একটু ফাঁকা দিয়ে লিখতে হবে, 3876 জন, ঠিক আছে? আচ্ছা, সৈয়দপুর গ্রামের মোট জনসংখ্যা হচ্ছে 3876 জন। এবার বলেছে ওই গ্রামে
কার সংখ্যা দেওয়া আছে? পুরুষের সংখ্যা। পুরুষের সংখ্যা দেওয়া আছে, নারীর সংখ্যা বের করতে হবে। তাহলে আমি লিখবো গ্রামে, যদি সৈয়দপুর লিখতাম তাহলে আমি সৈয়দপুর লিখে দিতাম, যেহেতু এখানে সৈয়দপুর আগে লেখা আছে। গ্রামে মোট, মোট কথাটা না লিখলেও সমস্যা নাই, নারী সংখ্যা। এখানে মোট কথাটা না লিখলে হবে চলে যাচ্ছে গ্রামের নারীর সংখ্যা, তাহলে গ্রামে নারীর সংখ্যা লিখতাম। ঠিক আছে, তাহলে নারীর সংখ্যা কতজন? 1943 জন। বলো বলো। সরি, এখানে আছে পুরুষের সংখ্যা। থ্যাংক ইউ। মোট পুরুষের সংখ্যা, আমাকে বের করতে বলছে নারীর সংখ্যা, তাহলে এখানে আমি লিখলাম যে গ্রামের মোট পুরুষের সংখ্যা। এবার নিচে আন্ডারলাইন করব। ঠিক আছে, এই মোট কথাটা দাগ দিলাম, এখন তুমি মোট না লিখলেও চলবে, গ্রামের পুরুষের সংখ্যা এটা লিখলেও চলবে। আচ্ছা, উত্তরে কি চেয়েছে? অতএব গ্রামে মোট নারীর সংখ্যা, নারীর সংখ্যা চেয়েছে, নারী সংখ্যা। তাহলে গ্রামে কি চেয়েছে? গ্রামে নারীর সংখ্যা চেয়েছে। তাহলে নারীর সংখ্যা বের করতে হলে আমাকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। যদি বিয়োগ করি তাহলে জন কথাটা আগে লিখে নিলাম, নেওয়ার পরে কি 3 আছে কত হলে 6 হয় 3 এ, 4 আছে কত হলে 7 হয় 3 এ, হাতে নাই কিন্তু, 9 আছে কত হলে 8, এবার হয়। তাহলে 8 কি করব আমি? 18 করব। 9 আছে কত হলে 18 হয় 9, আর কত হলো 1, এই 1 টা কিন্তু পরের সাথে 2 হয়, 2 আছে কত হলে 3 হয়, 1933। তাহলে উত্তর 1933। ঠিক আছে, আমি আরেকবার বলছি, একটু দেখে নাও। কেউ এক লাইনে লিখতে পারো সৈয়দপুর গ্রামের মোট জনসংখ্যা, অথবা সৈয়দপুর কথাটাই বাদ দিয়ে দিতে পারো, সমস্যা নাই। আর যদি লিখতেও চাও তাহলে এভাবে উপরে শুধুমাত্র লিখে দিতে পারো এজুলাই, তোমার যেভাবে ভালো লাগে। না লিখলেও কোনো আপত্তি নাই, কিন্তু শুধুমাত্র এতটুকু লিখলেও চলবে, এতটুকু লিখলে চলবে গ্রামের মোট জনসংখ্যা, কারণ তোমার খাতাতে সুন্দরভাবে ধারণা নিয়ে কথা এবং অঙ্কটা বোঝানো নিয়ে কথা। আচ্ছা, তাহলে গ্রামে মোট জনসংখ্যা 3876 জন, এবং গ্রামের পুরুষের সংখ্যা, গ্রামের পুরুষের সংখ্যা 1943 জন। তাহলে গ্রামে মোট নারীর সংখ্যা কত? বিয়োগ, বিয়োগ করতে গেলে কি হচ্ছে? 3 আছে কত হলে 6 হয় 3 এ, 4 আছে কত হলে 7 হয় 3 এ, হাতে থাকে না কিছু, 9 আছে কত হলে 8 কে 18 ধরবো, 18 হয় 9 এর হাতে 1, ওই 1 নিয়ে আসে এর সাথে যোগ করো 2, 2 আছে কত হলে 3 হয় 1 এ। এই হচ্ছে 1933 জন। কারো কোনো প্রশ্ন থাকলে চিৎকার নয়, খুব আস্তে কথা বলো, তাহলে আমি বুঝবো। স্যার, আমি বিয়োগটা বুঝতে পারিনি। তোমরা তুলতে থাকো, বিয়োগটা আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি আমি পাশ থেকে। আচ্ছা, দেখো যারা বুঝোনি তারা খেয়াল করো, বাকিগুলো তোলো। এখানে আমি মিশিয়ে দিলাম পুরোটাই। 3 আছে কত হলে 6 হয়? বলো, 4 5 6 3 এ। আর থাকলো কিছুই না। 3 আছে কত হলে 6 3 এ, হাতে কিছু থাকে? তাহলে হাতে কিছুই থাকলো না। এবার চলে আসো 4 4 আছে কত হলে 7 হয় 3 এ, হাতে কিছু থাকলো? হাতে কিছুই থাকলো না, মিলে গেল। এবার আসো 9, 9 আছে কত হলে 8, এবার 8 এর মধ্যে থেকে 9 বাদ দেওয়া যায় না, তাহলে আমরা 8 কে কি করব? 18 ধরব। তাহলে 9 আছে কত হলে 18 হয়, 9 আছে কত হলে 18 হয়, তাহলে 9 আর 9 এ 18, হাতে এবার 1 থেকে গেল, কিন্তু 18 ধরেছিলাম, হাতে 1 থেকে গেল, ওই 1 নিয়ে চলে আসো এই 1 এর সাথে যোগ করো, তাহলে 1 আর 1 2, 2 আছে কত হলে 3 হয় 1, তাহলে 1933 জন। এখানে উত্তরে চলে আসছে 1933 জন। ঠিক আছে, সবার তোলা হয়ে গেলে আমি কথা শুরু করব, যেহেতু শেষ আমাদের। আগামী দিনগুলোতে যে অঙ্কগুলো থাকবে তোমাদের, এই যে যোগ বিয়োগ, এই ক্ষেত্রে আমি একটা সূত্র আজকে লিখে দিব, এই সূত্রগুলো মুখস্থ করতে হবে তোমাদের।
কারণ এই সূত্র থেকে আগামী দিনের ক্লাসে শুরুতেই আলোচনা করব বিয়োগফল, বিয়োজন, বিয়োজ্য। বিয়োগফল, বিয়োজন, বিয়োজ্য এই তিনটি বিষয়। প্রথম হচ্ছে আমার বিয়োগফল। বিয়োগফল সমান বিয়োজন বিয়োগ বিয়োজ্য। এটা হচ্ছে তোমার পৃষ্ঠা নাম্বার 40 এ আছে। এই যে এখানে 40 পৃষ্ঠাতে এই সূত্রটা আছে। এই একটা সূত্র থেকে তিনটা সূত্র আমরা কিভাবে একেবারে নিখুঁতভাবে মনে রাখতে পারি সেই পদ্ধতিটা তোমাদেরকে আমি আজকে দেখাবো। কিভাবে আমরা খুব সুন্দরভাবে এই একটা সূত্র থেকে তিনটা সূত্র সুন্দরভাবে মুখস্থ রাখবো, কিভাবে এই পদ্ধতিটা দেখাবো আমি খুব সহজে। বিয়োগফল, বিয়োজন, বিয়োজ্য এই তিনটি বিষয়ের মধ্যে সবচাইতে বড় হচ্ছে বিয়োজন, সবচেয়ে বড়। এই বিয়োজন হচ্ছে সবচেয়ে বড় আর বাকিগুলো ছোট। তাই মনে রাখতে হবে যে আমি যদি বড় করতে চাই, মনে করো একটা কলম, এটাকে আমি একটু বড় করতে চাই, তাহলে কি করলাম, আমি দুইটা কলম জোড়া দিলাম, তাহলে বড় হয়ে গেল। বড় হয়ে গেল না? এখন আমি যদি এটাকে ছোট করতে চাই, তাহলে একটা কলম বাদ দিব, তাহলে এটা ছোট হয়ে গেছে। তার মানে কি, বিয়োগ অর্থ বাদ দেওয়া, অর্থ ছোট করা, আর যোগ অর্থ বড় করা। তাহলে আমি যখন বড় কিছু বের করতে চাইবো তখন যোগ করে বের করবো, আর ছোট বের করতে চাইলে বিয়োগ করে বের করবো। সোজা কথা, বড় কিছু বের করতে চাইলে যোগ করে বের করবো, আর ছোট কিছু বের করতে চাইলে বিয়োগ করে বের করবো, সিম্পল বিষয়। তাহলে এখানে সবচেয়ে বড় কি, বিয়োজন। তাহলে এইটার সূত্র যখন জানতে চাইবে তখন শুধু যোগ, বাকি সব ক্ষেত্রে বিয়োগ। কেমন করে দেখো, আচ্ছা এই যে বিয়োজন, বিয়োজন সমান, বিয়োজন সমান কি, যদি বলে বিয়োজন সমান কত, আচ্ছা 2 মিনিটের মধ্যে শেষ করতে হবে আমাদের। বিয়োজন সমান কত, বিয়োজন সমান, এখানে কয়টা জিনিস আছে, 1 2 3, তাহলে বিয়োজনটাকে আমি নিয়ে নিয়েছি, বাকি থাকলো কি, বিয়োগফল আর বিয়োজ্য, বিয়োগফল আর বিয়োজ্য। তাহলে আমি লিখব বিয়োগফল যোগ বিয়োজ্য, বিয়োগফল যোগ বিয়োজ্য এই তিনটার মধ্যে থাকবে। যদি বিয়োজন এখানে চলে আসে তাহলে এই দুটো ওই পারে চলে যাবে, এইটা যদি এই পারে আসে, যেমন বিয়োগফল এখানে আসছে আর বাকি দুটো ওই পারে চলে গেছে, বিয়োজন আর বিয়োজ্য। এখন যদি আমি বিয়োজ্য সমান বের করি, মজার বিষয় দেখো, এখন আমি বিয়োজ্য সমান বের করি, বিয়োজ্য সমান যদি বের করি, তাহলে বিয়োজ্য যদি বাদ দিয়ে দিই কি থাকে, এই দুটো। আমি তোমাদের বলেছিলাম যে সবচেয়ে বড় হচ্ছে বিয়োজন আর বাকি দুটো ছোট। ছোট জিনিস বের করতে হলে কি করতে হয়, বিয়োগ করে বের করতে হয়, ঠিক আছে? তাহলে ছোট, এখানে থাকলো কি আমার বিয়োজ্য, নিয়ে নিলে থাকে বিয়োজ্য আর বিয়োজন আর বিয়োগফল। এর মধ্যে বড় হচ্ছে বিয়োজন, তাই বিয়োজনটাকে আগে লিখলাম, বিয়োগ বিয়োগফল। এই হচ্ছে সূত্র। মজার বিষয় কি দেখলাম, যে বিয়োগফল ছোট তাই বিয়োগ করলাম, বিয়োজ্য ছোট তাই এটাও বিয়োগ করলাম, ঠিক আছে? আর বিয়োজন বড় তাই এই ক্ষেত্রে শুধু যোগ দিলাম। কথা কিন্তু তিনটাই, বিয়োজন বিয়োজ্য বিয়োগফল এই তিনটাই। একটা যদি প্রথমে আসে বাকিগুলো পরে হবে, একটা প্রথমে আসলে বাকিগুলো পরে, একটা প্রথমে আসলে বাকিগুলো পরে। কিন্তু শুধুমাত্র বিয়োজনের ক্ষেত্রে যোগ, বিয়োজনের ক্ষেত্রে যোগ আর বাকি ক্ষেত্রে বিয়োগ, এইটা মনে রাখার একটা সহজ বুদ্ধি, ঠিক আছে? সূত্রটা কি বুঝতে পারলা সবাই? ইয়েস স্যার, বুঝতে Yes, sir. পেরেছিলাম। ইয়েস স্যার, আমার প্রশ্ন আছে। স্যার আমি বুঝতে পারি। এটা আমরা মুখস্থ করব না, এটা আমরা মুখস্থ করব না, শুধুমাত্র টেকনিক অবলম্বন করব। আমরা জানি বিয়োগফল সমান বিয়োজন বিয়োগ বিয়োজ্য, একটা মুখস্থ করতেই হবে। একটা মুখস্থ যদি করি বাকিগুলো এমনি এমনি হয়ে যাবে। তাহলে এবার আমি বিয়োজ্য সমান বের করতেছি, তাহলে বিয়োজ্য সমান বের করলে বাকি থাকে এই দুটো বাকি থাকে, তাহলে ওই দুটোর উপরে বসিয়ে দাও। ওই পারে বসানোর ক্ষেত্রে নিয়ম কি, বড়টা আগে বসবে ছোটটা পরে বসবে। বিয়োজন সবচেয়ে বড় তাই বড় আগে বসলো আর বিয়োগফল পরে চলে গেল। এবার আমি
কি নিব এবার কিসের সূত্র বসাবো এবার হচ্ছে বিয়োজন বিয়োজন মানে এটা আর তাহলে বাকি থাকে কি বাকি থাকে হচ্ছে বিয়োগফল আর বিয়োগযোগ এইখানে যোগের ক্ষেত্রে তুমি যেটা আগে করে লেখো সমস্যা নেই এটা বিয়োগফল আগে লিখতে পারো বিয়োগযোগ আগে লিখতে পারো এরপরে দুইটা গেল এরপর আসছে তোমার বিয়োগফল তাহলে বিয়োগফল সমান লিখলে তো বোঝা যাচ্ছে বাকি দুটো পাশে থাকবে শুধুমাত্র বিয়োজনের ক্ষেত্রে যোগ বাকিগুলোর ক্ষেত্রে বিয়োগ ওকে তো প্রিয় শিক্ষার্থী আমি শেষ করছি আজকে এখানেই তো তোমাদের আগামী দিনে এইচডব্লিউ তোমাদের নিয়ম অনুযায়ী তোমাদের বারবারই বলি যে এইচডব্লিউ থাকবে শিডিউল অনুযায়ী শিডিউলে দেওয়া আছে 9 ও 10 এই শিডিউল অনুযায়ী তোমাদের এইচডব্লিউ ঠিক আছে শিডিউল অনুযায়ী 9 ও 10 39 পৃষ্ঠা ওকে আর এই পড়াটা মুখস্থ করবা আগামী দিনের শুরুতেই আমি এই তিনটা সূত্র যে কাউকে ধরতে পারি ভালো থেকো সবাই দেখা হবে পরবর্তী ক্লাসে থ্যাংক ইউ টাটা আসসালামু আলাইকুম স্যার